আমার নাম আমরিন। আমি একজন আমেরিকা প্রবাসী। জন্মের কয়েক বছর পরেই আমি আমার আব্বু আম্মুর সাথে আমেরিকার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে আমেরিকায় বসবাস করতে শুরু করি। আজ আমি যে ঘটনাটি আপনাদেরকে বলতে এসেছি সেটি আমার সাথে হাই স্কুলে থাকাকালীন ঘটেছিল। আমার আসল নাম আমরিন। এখন এখানে সবাই আমাকে অ্যাম্পি বলে ডাকে। আসলে আমরা 3 জন মেয়ের একটি গ্রুপ ছিলাম, যেখানে শুধু আমি একাই মুসলিম ছিলাম আর বাকি 2 বন্ধু ছিল খ্রিস্টান। কিন্তু আমাদের 3 জনের ধর্মের সাথে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, অর্থাৎ আমরা কেউই সেভাবে ধর্ম পালন করতাম না। আমরা জীবনের যে কোনো পরিস্থিতিকেই খুব হালকাভাবে ভাবতাম, সবকিছু নিয়ে মজা করতাম, তাই লাইফে কোনো কিছু সিরিয়াসলি নিতাম না। কিন্তু হয়তো কুদরতের পরিকল্পনা কিছুটা অন্যরকমই ছিল, আর এই কুদরত হয়তো আমাদের কিছু শেখাতেও চেয়েছিল। এই কারণেই আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটল যা আমাদের জীবনকেই বদলে দিল। এই ঘটনা তোমাকে বলার কারণ এই যে, যদি এখনো আমাদের মাঝে কিছু মানুষ এই দুনিয়ায় থাকে, তারা যেন এই গল্প থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। যেমন আগে বলছিলাম, তখন আমরা হাই স্কুলে পড়তাম। যখন আমাদের কোনো একটা উৎসব হতো বা স্পেশাল কোনো ইভেন্ট আসতো, এমনকি কলেজের কোনো ইভেন্টও হতো, তখন আমরা 3 জনই সেখানে অংশগ্রহণ করতাম। 1 মাস আগে থেকে এই প্রস্তুতি এবং কস্টিউম বানানো শুরু করে দিতাম। বলতে পারো যে আমরা প্রতিটি উৎসবকে মন থেকে উপভোগ করতাম। এটা সেই সময়ের ঘটনা যখন হ্যালোউইন প্রায় চলেই এসেছিল। আমরা হ্যালোউইনের জন্য বেশ ফ্যান্সি এবং ভয়ানক টাইপের কস্টিউমও বানিয়েছিলাম, খুবই আনন্দের সাথে। এখন হ্যালোউইনের জন্য যদি কোনো ম্যাজিক ট্রিক্স পাওয়া যায় পারফর্ম করার জন্য, তাহলে হ্যালোউইন আমাদের খুবই ভালো কাটত। আর এই কারণেই আমরা এমন কিছু সন্ধানে ছিলাম যেখান থেকে আমরা এসব ট্রিক্স শিখে নিতে পারবো, যেন হ্যালোউইন ডেতে আমরা ছোট বড় সবার সাথে সেই ট্রিক্সগুলো দেখিয়ে অনেক মজা করতে পারি। আমরা 3 জন তখন অপ্রাপ্ত বয়স্ক ছিলাম বিধায় আমাদের কম্পিউটার ব্যবহার করা একেবারেই নিষেধ ছিল। আমাদের কাছে মোবাইল ছিল, কিন্তু সেই মোবাইল ছিল শুধুমাত্র কল করার মতো আর কল রিসিভ করার মতো, অর্থাৎ আমাদের ফোনে কোনো ইন্টারনেট ছিল না। ইন্টারনেট তখন এমনভাবে এতটা অ্যাভেলেবলও ছিল না। এই কারণে যদি কোনো কিছু সম্পর্কে তথ্য জানতে হতো, তাহলে একমাত্র জায়গা ছিল লাইব্রেরি। এসব কারণে আমরা ভাবলাম আমরা একটা লাইব্রেরিতে যাব। আমরা লাইব্রেরিতে গেলাম এবং লাইব্রেরিয়ানের কাছে যখন ম্যাজিক ট্রিক্সের বইয়ের সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন আমি ঠিক জানি না যে লাইব্রেরিয়ান কি ইচ্ছে করেই আমাদের কথার কোনো পাত্তা দিলেন না, নাকি উনি আমাদের কথা বুঝতে পারলেন না। কিছুক্ষণ ভেবে আমাদের লাইব্রেরির একটা ঠিকানা দিলেন, যা আমাদের শহর থেকে বেশ দূরে, অর্থাৎ অন্য একটি লাইব্রেরি। স্কুল থেকে ছুটি নিয়ে আমরা 3 জন বিকেলের দিকে সেই লাইব্রেরি থেকে রওনা দিলাম। আর যখন আমরা সেখানে পৌঁছালাম, তখন দেখলাম যে লাইব্রেরিটি খুবই নির্জন একটি জায়গায়। একটা ছোট ঘরের মতো জায়গা বানানো ছিল, আর পাশে একটা ছোট লাইব্রেরি, যা দেখে মনে হচ্ছিল যে এখানে অনেকদিন যাবৎ কেউ আসে না। যখন আমরা ভেতরে গেলাম, তখন দেখলাম কাউন্টারে একজন খুব বৃদ্ধা মহিলা বসে আছেন। আমরা যখন তার কাছে জিজ্ঞেস করলাম যে, ম্যাম, এখানে কি ম্যাজিক বিষয়ের কোনো বই আছে? আমাদের প্রশ্ন শুনে তিনি একটা সেকশনের দিকে ইশারা করলেন। আমরা যখন সেখানে পৌঁছালাম, তখন দেখলাম যে সেই সেকশনে বই ছিল অনেক, কিন্তু সবই ধুলোয় ঢাকা। বইগুলোর অবস্থা দেখে মনে হচ্ছিল না যে এই লাইব্রেরি কেউ যত্ন নেয় আর এখানে কেউ প্রতিদিন আসে। আমরা এরপর বইগুলো বের করে ঝাড়ছিলাম এবং দেখছিলাম যে আমাদের পছন্দ মতো কোনো বই সেখানে আছে কিনা বা পাওয়া যায় কিনা, যেখান থেকে আমরা কিছু ম্যাজিক ট্রিক্স শিখে নিতে পারি। হঠাৎ আমার নজর গেল একটা বইয়ের ওপরে, যার ওপর জাদু সম্পর্কিত কিছু কথা লেখা ছিল। আমার এক্স্যাক্ট ওয়ার্ডটা মনে ছিল না, কিন্তু পরে যখন আমরা ঘাটাঘাটি করে ট্রান্সলেট করেছিলাম, তখন সেটার আসল মানে ছিল কালো জাদু। আমি আমার বন্ধুদের ডাকলাম আর বইটা দেখালাম। বইটা দেখে বুঝতে পারলাম যে এই বইটা গ্রিক ভাষায় লেখা এবং সেটা কোনো জুইশ অথরের লেখা। আমার 2 বন্ধুর মধ্যে একজন সাইপ্রাস থেকে এসেছিল। গ্রিক ভাষা সে পড়তে জানতো একটু আধটু এবং বলতেও পারতো হালকা হালকা। বইটার টাইটেল এতটাই আকর্ষণীয় ছিল যে আমি ভাবলাম এটা পড়া উচিত। নিশ্চয়ই এর মধ্যে এমন কিছু আছে যা শিখে ব্যবহার করতে পারবো। আমরা 3 জন সেই বই কাছাকাছি একটা টেবিলে নিয়ে বসলাম এবং পড়তে শুরু করলাম। আমার বন্ধু যখন বইটা পড়তে শুরু করলো, প্রথম দিকে আমরা একটু ভয় পেলেও ধীরে ধীরে বইটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লাগতে লাগলো এবং আমরা বইটার মধ্যে যেন ডুবে গেলাম।
বইটা আসলে শয়তানের সম্পর্কে ছিল। বইয়ের কথাগুলো কিছুটা এমন ছিল, কিভাবে আমরা শয়তানদের সাথে বন্ধুত্ব করতে পারি আর কিভাবে এই বন্ধুত্বের সুযোগ নিয়ে নিজের কাজ হাসিল করতে পারি। যত বেশি আমরা বইটা পড়ছিলাম তত বেশি আমাদের মধ্যে আগ্রহ যেন বেড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যে বইটাতে যাই লেখা আছে সেই অনুযায়ী জলদি আমল করা যাক আর শয়তানকে ডাকা যাক। আমরা এরপর বইটা নিয়ে কাউন্টারে গেলাম এবং যেই মহিলা সেখানে বসেছিলেন ওনাকে বললাম আমরা এই বইটি কিনতে চাই। কিছু জিদ ঝগড়ার পর তিনি সেটি বিক্রি করতে রাজি হলেন এবং আমরা সেই বই নিয়ে বাড়ি চলে এলাম। বইটার ভেতরে কিছু অদ্ভুত ধরনের লেখা ছিল। যে নিয়ম এই বইয়ে শয়তানকে ডাকার জন্য লেখা ছিল সেটাও ছিল অনেক ভয়ানক। হ্যালোইনের চ্যাপ্টারে গেলে আমরা দেখতে পেলাম যে এই সময়ে শয়তানকে ডাকার জন্য হ্যালোইন থেকে মাত্র 5 দিন আগে আমাদের কবরস্থানে যেতে হবে, আর সেই কবরস্থানের মাঝে যেই কবরটা থেকে নতুন কবর হবে, মানে যে মৃত ব্যক্তিটি সর্বশেষে দাফন করা হয়েছে তার কবরের কাছে বসে আমাদের ওই মন্ত্রগুলো পড়তে হবে, আর ওই কাজটা আমাদের প্রতিদিনই করতে হবে যতদিন পর্যন্ত এই হ্যালোইন না আসে। এখন সাধারণ মানুষ এসব বিষয় শুনলে হয়তো স্বাভাবিকভাবেই ভয় পাবে, কিন্তু আমরা তো ফ্যান্টাসিতে বসবাস করছিলাম। আমাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমরা ভাবতে শুরু করলাম, দেখি এই কবরস্থানে কাজ করে আসলে হয় কি, সেই শয়তানটা কেমন হবে আর কিভাবে তাকে দিয়ে আমরা আমাদের কাজ করাতে পারবো। আমরা তখনও জানতাম না যে আমাদের কোনো মুসিবত আসতে যাচ্ছে। যাই হোক, হ্যালোইন প্রতি বছর 31 অক্টোবর হয়। আমার আজও মনে আছে, আমরা যখন ক্যালেন্ডার দেখছিলাম তখন 24 অক্টোবর। এখন যেহেতু আমাদের কাজটা হ্যালোইনের 5 দিন আগে শুরু করতে হবে, সেই হিসেবে এই আমল আমাদের 26 অক্টোবর থেকে শুরু করতে হবে। আমরা 3 জন মিলে ওই 2 দিনে সেই মন্ত্রগুলো মুখস্থ করলাম। সেই বইতে তাদের অভিজ্ঞতা লেখা ছিল, যারা এই আমল করেছিলেন তারা কিভাবে শয়তানের সাহায্যে কতটা শক্তিশালী হয়ে গিয়েছিলেন। এসব পড়ে অদ্ভুত একটা উত্তেজনা অনুভব করলাম। একটা ফ্যান্টাসির আবির্ভাব হলো আমাদের ভেতর। যদিও মাত্র 2 দিন বাকি ছিল, তবুও আমরা যেন আর অপেক্ষা করতে পারছিলাম না। আমরা সবাই মিলে নজরদারিও করছিলাম যে কবরস্থানে কোনো নতুন জানাজা আসে কিনা। কাকতালীয় বিষয় এটা ছিল যে সেদিন আমাদের রাত 12টায় কাজ শুরু করতে হতো এবং দুপুরে আমরা কবরস্থানে গিয়ে একটা জায়গা খুঁজছিলাম যেখানে রাতের বেলায় আমরা কাজে বসবো। ঠিক তখনই একটা নতুন জানাজা এলো কবরের জন্য। কবর হয়ে গেলে আমরা সেখানে কিছু চিহ্ন রেখে বাড়ি চলে এলাম। সেদিন সন্ধ্যায় আমরা 3 জনে একে অপরের নাম করে বাড়ি থেকে বের হলাম প্ল্যান করে। আমরা বাসায় বললাম যে আমাদের বন্ধুর বাড়ি যাচ্ছি। আমার এক বান্ধবী বলল আমি তার বাড়িতে যাচ্ছি। আরেকজন আমার বাসায় আসার নাম করে বের হয়। আমরা প্রায়ই একে অপরের বাড়িতে এভাবে রাত কাটিয়ে আসতাম, তাই আমাদের পরিবারের কেউ এটা নিয়ে কোনো আপত্তি করল না। আমরা সন্ধ্যা 6টায় বের হলাম। পিৎজার দোকানে আড্ডা দিয়ে সময় কাটিয়ে রওনা দেবার প্ল্যান আমাদের। খাওয়া দাওয়া শেষ করে আমরা কবরস্থানের দিকে চলতে শুরু করলাম। যখন আমরা কবরস্থানের ভেতরে প্রবেশ করলাম তখন বেশ ভালোই শীত ছিল, যার কারণে পরিবেশটা বেশ গা শিরশিরে ছিল। কবরস্থানটা ছিল অনেক পুরনো ধরনের, যেখানে অনেক পুরনো কবর ছিল আশেপাশে। আমরা সেই কবরগুলো পেরিয়ে সেই জায়গায় পৌঁছালাম যেখানে দুপুরে চিহ্ন রেখে এসেছিলাম। কবরস্থানটা শহর থেকে একটু বাইরে ছিল, তাই সেখানে বিশেষ কেউ ছিল না। সেখানে শুধু ঘন অন্ধকার ও নীরবতা ছিল। এতটাই নিস্তব্ধ ছিল, ঝিঁঝি পোকার আওয়াজও যেন শোনা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন আমরা কবরস্থানে ঢুকতেই সবকিছু চুপ হয়ে গেল। এখন রাত 12টা। আমরা একা মেয়েরা কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে সেই চিহ্ন দেয়া কবরের আশেপাশে জায়গাটা একটু পরিষ্কার করলাম। এরপর সেখানে একটি চাদর বিছিয়ে বসে পড়লাম। তারপর আমরা সেই মন্ত্র পড়া শুরু করলাম, যা এই বই থেকে আমরা মুখস্থ করেছি। কিছুক্ষণ পর আমাদের মনে হলো যেন কেউ আমাদের পেছনে এসে দাঁড়িয়ে গেছে। এটা কেবল আমাদের মনের ভুল ছিল না, কারণ আমরা তখন 3 জনে একসাথে ব্যাপারটা অনুভব করেছিলাম। এরপর পেছনে ফিরে দেখলাম যে কেউ আছে কিনা। যাই হোক, সেদিন রাতে আমাদের সাথে বিশেষ কিছু হয়নি। আমাদের মোটামুটি ভোর পর্যন্ত মন্ত্র পড়ার কাজটা করতে হলো, যতক্ষণ না আকাশে আলো ছড়ায়। যখনই আকাশে আলো ছড়ালো আমরা সেখান থেকে জিনিসপত্র তুলে নিয়ে বাড়ি ফিরে এলাম। দ্বিতীয় রাত যখন আমি বাসা থেকে বের হতে যাচ্ছিলাম তখন আমার আম্মু বললেন যে, আমরিন, তুমি তো কালই গিয়েছিলে ফ্রেন্ডের বাসায়, আজ আবার কেন যাচ্ছ?
আমি বললাম, আম্মু, আমাদের কম্বাইন্ড স্টাডি করতে হবে, সামনে পরীক্ষা, তাই আগামী 4-5 দিন এভাবে কম্বাইন্ড স্টাডির জন্য ফ্রেন্ডের বাসায় যেতে হবে। এরপর আম্মু আমাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আমরা 3 জন সময় মতো সেই কবরটার কাছে গিয়ে বসে পড়লাম এবং সেই মন্ত্র পড়তে শুরু করলাম। আমাদের পড়ার 1 ঘন্টা হয়ে গেছে। এই সময় মনে হলো যেন কেউ আমার নাম ধরে ডাকছে। এবারও আমরা 3 জন পেছনে ফিরে তাকালাম। আমি ভাবলাম হয়তো আমাদের বন্ধুরাও আমার নাম শুনেছে, কিন্তু ওরা বলল যে না, আমরা তোমার নাম শুনিনি আমরিন, বরং কেউ আমাদের নাম ধরে ডাকছিল। এটা খুবই অদ্ভুত ছিল, কারণ আমরা 3 জন আলাদা আলাদা আওয়াজ শুনেছিলাম এবং সবাইকে নিজেদের নাম ধরে ডাকা হচ্ছিল। আমরা সত্যি খুব সাহসী মেয়ে ছিলাম, তাই এসব ছোটখাটো জিনিস নিয়ে আমরা ভয় পেতাম না। এই কারণেই আমরা এই সময়ে এখানে কবরস্থানে বসেছিলাম, নইলে কোনো স্বাভাবিক মানুষ এই সময়ে এভাবে এখানে বসে থাকার কথা চিন্তাও করতে পারে না। সেই রাতে আমাদের কানেও অদ্ভুত সব আওয়াজ আসতে থাকলো। মনে হচ্ছিল কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু আমরা সেদিকে তখনও পাত্তা দিচ্ছিলাম না। 3য় রাতে আমাদের এমন অনুভূতি হচ্ছিল যেন আমাদের চারপাশে কেউ উপস্থিত আছে। কখনো ডান দিক থেকে, আবার কখনো বাম দিক থেকে তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল। 4র্থ রাত যখন আমরা সেই কবরস্থানে বসে আমাদের কাজ শুরু করলাম, তখন আমার এক বন্ধু প্রথম একটা চিৎকার দিল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কারণ ইতোমধ্যে পরিবেশটা বেশ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 3-4 দিন আগে আমরা ছিলাম নির্ভয়ে, কিন্তু এখন আস্তে আস্তে আমাদের ভয় লাগতে শুরু করেছে। আমার বন্ধু ভয় নিয়ে আমার প্রশ্নের উত্তরে যা বলল, কেউ তাকে স্পর্শ করে মাটির দিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেদিন আমরা এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আর সেখানে বসে থাকার সাহস হচ্ছিল না আমাদের। এরপর আমরা দ্রুত সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসি। পরের দিন আমরা আলোচনা করতে লাগলাম যে এখন আমাদের ঠিক কি করা উচিত। আজ 5ম দিন, তাই আজ আমাদের সেই কাজটি সম্পন্ন করা উচিত, কারণ সেই বইয়ের মধ্যে এমন কিছু লেখা ছিল না যে যদি কেউ কাজটি শেষ করতে না পারে তাহলে কি করতে হবে। তাই আমরা ঠিক করলাম, যেহেতু আজ 5ম দিন, আমরা এতদিন কাজটা করেছি, সেহেতু আজ রাতটাও আমরা কাজটা শেষ করে তারপরে বাড়ি ফিরব। হতে পারে যে আজ কাজ শেষ করার পর আমাদের কাছেও সেই শক্তিগুলো এসে পড়ল। রাত হয়ে গেল। আমরা ঠিক সময়ে সেই জায়গায় পৌঁছে আবার কাজে বসে পড়লাম, কিন্তু সেদিন রাতে আমাদের বেশ ভয় কাজ করছিল। আমরা আতঙ্কিত চোখে চারপাশ দেখছিলাম। ভয়ে ভয়ে আমরা ধীরে ধীরে সেই মন্ত্রগুলো পড়ছিলাম, আর পড়া শুরু করার সাথে সাথেই মনে হচ্ছিল যেন কবরস্থানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের কানের চারপাশ থেকে ভয়ানক এবং অদ্ভুত সব আওয়াজ ভেসে আসছিল। মনে হচ্ছিল অনেকগুলো বেড়াল যেন একসাথে করুণ স্বরে ডাকছে। ভয়ে আমরা 3 জনই সেই ঠান্ডা পরিবেশে ঘামতে শুরু করেছিলাম। তারপর আমার এক বান্ধবী নিঃশব্দে আমার হাতে হাত রাখলো এবং আমাকে একটা দিকে ইশারা করলো কিছু দেখানোর জন্য। যখন আমি সেই দিকে তাকালাম, তখন সেখানে চারপাশে শুধু বিড়াল আর বিড়াল। কিছু কালো বিড়াল কবরের সিলিংয়ের ওপরে বসে আছে, আর কিছু বিড়াল কবরের ওপরে। আমার মনে হচ্ছিল যে প্রায় 20-30টা বিড়াল ছিল সেখানে। আমরা সবাই অবাক হয়েছিলাম যে এতগুলো বিড়াল যদি এই কবরস্থানে ছিল, তাহলে আগে কেন আমাদের চোখে পড়েনি। আমাদের সামনে থাকা কবরগুলো থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। মনে হচ্ছিল যেন মাটি কাঁপছে, আবারও ভূমিকম্প শুরু হয়েছে। তারপর সেই বিড়ালগুলো কবর থেকে আর সিলিং থেকে নামতে লাগলো আর আমাদের দিকে আসতে লাগলো। প্রথমে যে আওয়াজটা বিড়ালগুলোর মুখে কান্নার আওয়াজ বলে মনে হচ্ছিল, এখন তাদের মুখ থেকে কেমন গর্জনের আওয়াজ পেতে শুরু করেছি আমরা। তাদের ভাব আক্রমণাত্মক। ভয়ে আমাদের 3 জনের শরীর কাঁপতে শুরু করেছে। আমরা আমাদের বান্ধবীদের একে অন্যকে বললাম, এখান থেকে পালাই চল। এরপর আমরা 3 জন সেখান থেকে পালিয়ে গেলাম, কিন্তু মনে হচ্ছিল যেন কেউ আমাদের পেছন পেছন আসছে। আমরা খুব কষ্ট করে সেই কবরস্থান থেকে বের হলাম, যে যার নিজের সাইকেলে উঠলাম এবং বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। সারাটা পথ জুড়ে আমাদের মনে হচ্ছিল যেন সাইকেলের পেছনেও কেউ আমাদের অনুসরণ করছে। সেদিন রাতেও আমাদের এই আমল সম্পূর্ণ হলো না। সেই রাতে আমরা জলদি বাড়ি না গিয়ে পুরোটা রাত আমরা ম্যাকডোনাল্ডসে কাটিয়ে দিয়েছিলাম, কারণ সকালের আগে আমাদের বাড়ি ফিরে যেতে পারতাম না আমরা।
যদি সকালের আগে আমরা বাড়ি ফিরতাম তবে নানান রকমের প্রশ্নের সম্মুখীন হতে হতো আমাদের। আমি সকালে বাড়ি ফিরে সারাটা দিন ঘুমিয়ে কাটালাম। রাতে যখন আমার বান্ধবীদের সাথে আমার কথা হলো, সেদিন হ্যালোউইন হলেও আমাদের বাইরে বের হওয়া হলো না, সাহস হচ্ছিল না। আমি ওদের ফোনে জিজ্ঞেস করলাম, তোমাদের কার কি অবস্থা? তখন তারা একে একে বলল, আমাদের সাথে খুব অস্বস্তিকর ঘটনা ঘটেছে। আমি বললাম, শর্ট করে বলো তো কি হয়েছে? তখন ওরা বলতে লাগলো, ওদের এমন মনে হচ্ছে যেন ওদের ঘরে কেউ উপস্থিত। অদ্ভুত ব্যাপার, ওরা দুজনই একই জিনিস অনুভব করেছিল, কিন্তু আমার সঙ্গে তো এমন কিছু হয়নি, কিংবা আমি তো এমন কিছু অনুভব করিনি। আমি ওদের বললাম, মনে হচ্ছে ওই ভয় তোমাদের মাথায় জেঁকে বসেছে, এই জন্যই এরকম লাগছে। এরপর আমি ওদের সাথে পরের দিন দেখা করার কথা বলে ফোনটা রাখলাম এবং পড়ার টেবিলে এসে বসলাম আর স্কুলের বই খুলতে শুরু করলাম। বই পড়তে পড়তে যখন আমি কাপটা তুলতে হাত বাড়ালাম, তখন সেখানে কাপটাকে ছুঁতে পারলাম না। আমি হাত দিয়ে পুরো টেবিলটা খুঁজতে শুরু করলাম, কিন্তু যখন কিছুই খুঁজে পেলাম না, তখন বই থেকে চোখ সরিয়ে আমি টেবিলের দিকে তাকালাম। সম্পূর্ণ টেবিল দেখা সত্ত্বেও আমার মগ আমি সেখানে খুঁজে পেলাম না। আমি অবাক হয়ে কখনো টেবিলের দিকে তাকাচ্ছিলাম, আবার কখনো চেয়ারের নিচে খুঁজে দেখছিলাম, কারণ হতে পারে যে চা খেতে হয়তো ভুলে গেছি, আমি মগটা নিচে মাটিতে নামিয়ে রেখেছি, কিন্তু মগটা আমি খুঁজে আর পেলামই না। আমি আমার চেয়ার থেকে উঠে পড়লাম আর সারা ঘরে দেখতে লাগলাম। তখনই আমার নজর আমার বেড সাইড টেবিলের ওপরে পড়ল এবং সেখানে আমার চায়ের মগটা রাখা ছিল। আমার সেই নাইট স্ট্যান্ড আমার পড়ার টেবিল থেকে প্রায় 7 থেকে 8 ফুট দূরে ছিল। সুতরাং আমি পড়ার টেবিলে বসে মগটাকে কিভাবে এত দূরে নাইট স্ট্যান্ডের উপরে রাখলাম, আমি তখন মাথা চুলকাতে লাগলাম আর একটা কনফিউশনে পড়ে গেলাম, আসলে হচ্ছেটা কি। ঠিক সেই সময় আমার মনে হলো যে যেখানে মগটা রাখা আছে সেখান থেকে কেউ হেঁটে আসছে আমার দিকে, আর আমার সামনে দিয়ে হেঁটে চলেও যাচ্ছে। আমি তার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি ভয় পেয়ে একদম জোরে চিৎকার দিতে শুরু করলাম। আমার মা বেচারি ভয় পেয়ে ভেতরে এসে আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, আমরিন কি হয়েছে? আমি নিজেকে সামলে আমার মাকে বললাম, না আম্মু, কিছু না, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, একটা হরর মুভি দেখছিলাম তো তাই। তারপর আমি আমার মাকে বললাম, মা আজ রাতে তুমি আমার পাশে ঘুমাবে প্লিজ। আম্মুকে রাজি করাতে পারলাম। আমার সাথে আম্মু ঘুমাতে এলেন। পরদিন আমরা 3 জন বন্ধু মিলে যখন দেখা করলাম, তখন আমার এক বন্ধু বলছিল যে সারা রাত তার ঘর থেকে বেড়ালের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, আর আমার অন্য বন্ধু বলছিল যে সারা রাত নাকি তার ঘরে কেউ ছিল এবং ও নাকি তার পায়ের শব্দও শুনেছে। আমিও ওদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা একে একে বললাম এবং আমারও মনে হচ্ছিল আমার ঘরে কারো অস্তিত্ব আছে। এরপর সারাটা দিন আমি বেশ ব্যস্তই ছিলাম, তাই ভয়ের অনুভূতি অনেকটা কমেই গিয়েছিল আমার। রাতে যখন আমি বাথরুমে গোসল করছিলাম আর গোসল করে যখন ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম এবং আমার চুল বাঁধছিলাম, তখন আমি আমার নিজের চোখকে আর বিশ্বাস করতে পারলাম না। আমার পেছনে একটা ছায়া যেন মনে হলো চলে গেল। সবকিছু এত দ্রুত ঘটে গেল, আমি নিজেকে সামলাতেই পারলাম না আর হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলাম। সেই ছায়াটা আসলেই আমার পেছন দিয়ে খুব দ্রুত চলে গিয়েছিল। আমি তাকে আয়নায় দেখেছিলাম। আমি রাতে আমার বাথরুমে থাকতে বেশ ভয় পাচ্ছিলাম, তাই সেই রাতে আমি লাউঞ্জে ঘুমিয়েছিলাম, যেহেতু আমার ঘরে ঘুমাতে ভীষণ ভয় করছিল। পরের দিন যখন স্কুলে বন্ধুদের সাথে দেখা হলো, তারা সবাই বলছিল যে তাদের সঙ্গেও এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে। এক বন্ধু যখন তার খাতা বের করে দেখালো, তখন তাতে অদ্ভুত লাল রঙে কিছু লেখা ছিল, আমরা তোমার সঙ্গে আছি এবং চারদিক থেকে তোমাদের দেখছি। অদ্ভুত ব্যাপার হলো যে সেই লেখাটি গ্রিক ভাষায় ছিল, আর এই লেখাটি সেই বন্ধুর কাছ থেকে পাওয়া গিয়েছিল যে গ্রিক ভাষা জানতও না। আমরা জানতাম না যে এই লেখাটার মানে আসলে কি, কিন্তু যখন গ্রিক ভাষা জানা আমার বন্ধুটি সেটা ট্রান্সলেট করলো, তখনই সবাই ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এটা সেদিন রাতের ঘটনা যেদিন আমার এক বন্ধুর ফোন এলো রাত 1:30টায়। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এত রাতে ফোন আসলো কেন। ফোনটা ধরার পর আমি বুঝলাম যে আমার বন্ধু আমাকে ফোন করেছে। তাকে খুব চিন্তিত আর ভীত মনে হচ্ছে। সে বারবার একটা কথাই বলছে, আমার বিছানার নিচে কেউ আছে। আমি ওকে বারবার বোঝাচ্ছিলাম, রিল্যাক্স দোস্ত, আমাকে একটু সময় দাও আর বলো কি হয়েছে। কিন্তু সে একটা কথাই বারবার বলছিল, আমার বিছানার নিচে কেউ আছে,
আর সে নিচ থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি তোমার আম্মুর ঘরে চলে যাও। আমার বন্ধুর শেষ কথাগুলো আজও মনে আছে। সে বলেছিল, ঠিক আছে এমপি, আমি আমার আম্মুর ঘরে যাচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি তখন আবারও গভীর ঘুমে চলে গিয়েছিলাম। সে কলটা কাটতেই আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন যখন আমরা স্কুলে গেলাম, আমার এক বন্ধু স্কুলে এসেছিল, কিন্তু ওই দ্বিতীয় বন্ধু যে আমাকে রাতে ফোন করেছিল সে আসেনি। আমরা দুজন মিলে ভাবলাম যে ক্লাস শেষ হওয়ার পর আমরা ওর বাড়িতে গিয়ে খোঁজ নেব এবং জানবো রাতে কি হয়েছিল ওর সাথে। ছুটির পর যখন আমরা তার বাড়িতে পৌঁছালাম, তখন তার ছোট ভাই বলল যে সে হাসপাতালে আছে এবং ওর আম্মু ওর সঙ্গে আছে। আমরা হাসপাতালে পৌঁছানোর পর তার আম্মুর সাথে দেখা হলে আন্টির কথা শুনে আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমাদের সেই বন্ধু নাকি কোমায় ছিল। আমরা ওর মায়ের কাছে জানতে চাইলাম, আন্টি আসলে কি হয়েছে? সে তো একদম সুস্থ ছিল। আন্টি বললেন, এমবি আমি তো কিছু জানি না। আমি সকালে ওকে ঘুম থেকে তুলতে গিয়েছিলাম, তখন দেখি ও বিছানায় বেহুঁশ হয়ে পড়ে আছে। হাসপাতালে নিয়ে আসার পর জানতে পারলাম যে ও কোমায় চলে গেছে। এসব শুনে আমরা যখন হাসপাতাল থেকে ফিরছিলাম তখন আমাদের চোখে মুখে আতঙ্কে ছাপ ছিল। আমার বন্ধু বলেছিল, এমবি এই সব কিছু ওই শয়তান করছে। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ভেতর থেকে আমি নিজেও খুব ভীত হয়ে পড়েছিলাম। তারপর আমরা যে যার বাড়িতে চলে আসি। তখন রাত প্রায় 8টা বা 8:30। এখন আমি রাতে ভয়ে আমার বোনের ঘরে ঘুমাই, কিন্তু যখন পড়তে হতো বা ওয়াশরুমে যেতে হতো তখন আমার নিজের ঘরে চলে আসতাম। আমার পরীক্ষাও দরজায় করানোর ছিল, তাই আমি সেই সময় পড়াশোনা করছিলাম। হঠাৎ মনে হলো আমার আলমারির ভেতর থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকছে, আর সেই ভয়েসটা ছিল আমার সেই বন্ধুর যে কোমায় ছিল। বারবার সেই আওয়াজ আমার কানে আসছে, আমাকে বাঁচাও। এসব শুনে আমি তখনই উঠে পালানোর জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক তখনই হঠাৎ বিছানার নিচ থেকে আবার সেই বেড়ালের কান্নার আওয়াজ শুনতে পেলাম। ভয় যেন এবার আমার সারা শরীরটাকে জড়িয়ে ধরল, আর আমি সেখানে অজ্ঞান হয়ে পড়লাম। সকালে যখন চেতনায় ফিরলাম তখন দেখলাম মা খুব চিন্তিত হয়ে আমার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি বারবার আমাকে জিজ্ঞাসা করছিলেন, এমবি সত্যি করে বলো, তোমাকে কিছুদিন ধরে খুবই চিন্তিত লাগছে কেন? তোমার জীবনে কি চলছে আসলে? আমি কাঁদতে কাঁদতে আম্মুকে সব বলে দিলাম, আর তিনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর আমাকে বললেন, এমবি তুমি এটা কি করলা? এরপর আম্মু আমাকে দ্রুত একটা ইসলামিক সেন্টারে নিয়ে গেলেন। সেখানে যেতেই দেখলাম একজন মহিলা আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিলেন। তিনি সম্ভবত আমার আম্মার পরিচিত ছিলেন, কারণ তিনি আম্মাকে দেখেই জড়িয়ে ধরলেন। আম্মা ওনাকে বিস্তারিত সবকিছু খুলে বললেন এবং জানালেন যে এখন আমার সাথে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। সেই মহিলা প্রথমে আমাকে অজুখানায় নিয়ে গেলেন এবং আমাকে নিজে অজু করালেন। সেদিন জীবনে প্রথমবারের মতো অজু করেছিলাম। তারপর তিনি আমাকে নামাজ পড়ার পদ্ধতি শেখালেন। আমি জীবনে প্রথমবারের মতো নামাজ পড়লাম। আমি নামাজে এতটাই প্রশান্তি পেলাম যা আগে কখনো পাইনি। আমি অনেকক্ষণ সিজদায় পড়েছিলাম। আমি এখন ঘটনাটা একটু ছোট করে বলবো, না হলে ঘটনাটি অনেক দীর্ঘ হয়ে যাবে। আমার বয়স এখন 39 বছর। আমার সেই বন্ধু যিনি কোমায় ছিলেন তিনি দুর্ভাগ্যবশত কোমায় থেকেই মারা গেলেন। আর অন্য বন্ধুর ব্যাপারে তো আমি আজ পর্যন্ত জানতেই পারলাম না যে তিনি কোথায় চলে গেছেন, কারণ যখন আমি ইসলামিক সেন্টারে এসেছিলাম তখন আমি 4-5 দিন সেখানে কাটিয়েছিলাম। আমার কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এবং 5 দিন পর যখন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তখন জানলাম সে তার ফুল ফ্যামিলি নিয়ে সাইপ্রাসে চলে গেছে। আমি ভাবতেই পারিনি যে আমাকে একটা বারের জন্য ও এ ব্যাপারটা জানাবে না, আমাদের মতো কোনো যোগাযোগ হবে না। জানি না তারপর কি হয়েছে ওর সাথে। আজ আমি 39 বছর বয়সে এসেও একা আছি, না কোনো বিয়ে না কোনো বন্ধু। এখনো আমি অনেক ঝামেলাতেই আছি। আজও আমার বন্ধুদের কণ্ঠস্বর আমার কানে ভাসে আর মনে হয় যে একা ঘরে কেউ আমার নাম ধরে ডাকছে। কিন্তু আজ আমার মধ্যে সেই নুরানি এক শক্তি আছে যার কারণে আমি এসব কিছু সামলে নিতে পারি এবং প্রতিনিয়ত সামলেও নিচ্ছি। এখন এই শয়তান আমার ওপর কিছু চাপিয়ে দিতে পারে না। আমি না পড়াশোনা করতে পারছিলাম, না কোনো চাকরি করতে পারছিলাম
এখন আমি শুধু ইসলামিক সেন্টারে মানুষের সেবা করেই আমার জীবন কাটাই। আমার ভাই বোনেরা একটু আধটু আর্থিকভাবে সাহায্য করে, আর তাদের মাধ্যমে আমার জীবন চলে। এটাও সত্যি যে আমি অনেক মনোরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি, অনেক ডাক্তারের কাছে চেক আপও করিয়েছি, মেডিসিনও খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি প্রায় 1 বছর ইসলামিক রুকাইয়া সেন্টারে ভর্তি ছিলাম, কিন্তু সেখান থেকেও কিছু হয়নি। এখন আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে আমি কুফরি কালাম পড়ে যে শয়তানকে ডাক দিয়েছিলাম, সে শয়তান হয়তো ততক্ষণ পর্যন্ত আমার পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত মৃত্যু এসে আমাকে নিয়ে যাবে। আর সম্ভবত এটাই আমার শাস্তি। আমি তখন ডিএমপি ঢাকায় কর্মরত। ডিএমপি থাকাকালীন আমি বিয়ে করি। বিয়ে করে কিছুদিন ভালোই কাটে, কারণ পরিবারে আমি, বাবা, আমার স্ত্রী, এই হলো সদস্য। সুখেই থাকার কথা। আমি যথারীতি কর্মস্থলে নিয়োজিত, কারণ আমার বাবা যেহেতু একা থাকে আর বয়স্ক, তাই প্রথম অবস্থায় আমার স্ত্রীকে গ্রামের বাড়িতেই রাখি। আমি কর্মস্থলে থাকাকালীন প্রায় 5 মাস পরে আমার স্ত্রীর বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আসা শুরু করে। অভিযোগগুলো হলো, আমার স্ত্রী আমার বাবাকে যথাসময়ে খাবার দেয় না, সারাদিন বাসার দোতলায় উঠে থাকে আর একা একা কথা বলে, সে মোবাইল নিয়ে সারাদিন থাকে, তার পড়াশোনার স্থলে কিছুদিন পর পরে যেতে চায়, আরও অনেক আছে, নাই বললাম। অবশেষে আমার কাছে এসব কথা আসার পর আমাদের ভেতরে কিছুটা দ্বন্দ্ব দেখা যায়। আমি আমাদের পারিবারিক অশান্তির মিটমাট করার জন্য, তাকে নিয়ে থাকার জন্য ডিএমপি থেকে বরিশাল রেঞ্জে অনেক কষ্টে পোস্টিং করাই। আমি আপনাকে বুঝাতে পারবো না যে নিচু পদে কর্মচারীরা কতটা অবজ্ঞার শিকার হয় আমাদের পুলিশ বিভাগে। যাই হোক, একটা জেলায় পোস্টিং হয়। আমি তাকে নিয়ে পারিবারিক সমস্যা দূর করতে কর্মস্থলে বসবাস করা শুরু করি। কিন্তু আমার স্ত্রীর কাছে আসাটাই যে আমার জীবনের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে তা আমি জানতাম না। ছোট করলাম রাসেল ভাই। আমার স্ত্রীর কিছু খারাপ কাজ আমার চোখে সরাসরি ধরা পড়ে। সে আমার দূরে থাকার কারণে একটা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। খারাপ বলতে যা বোঝায় তাই। আমি এসব কষ্টে মরে যাই অবস্থা, কারণ সে আমার অনেক পছন্দের একটা মানুষ ছিল। বলে রাখি, আমি আইটি বিষয়ে, কম্পিউটার রিলেটেড বিষয়ে খুব দক্ষ ছিলাম এবং আমার পুলিশ বিভাগের সফটওয়্যার রিলেটেড সিডিএমএস, পিআইএমএস, মামলা লেখা আরও অনেক কিছু সহ ফেসবুক হ্যাক করতে পারতাম। আমার স্ত্রীর প্রতি নানা কৌতূহল থাকার কারণে আমি প্রথমবার কারো ফেসবুক হ্যাক করি। এই হ্যাক করাটাই আমার জীবনকে কষ্টের সমুদ্রে নিক্ষেপ করে। পরবর্তীতে হ্যাক করি যার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে আছে তারটা। আমি অনেক তথ্য সংগ্রহ করি, আর এসব তথ্য প্রমাণ সংগ্রহ করার পর আমি তার কলেজে যাতায়াতের প্রতি লক্ষ্য রাখি। তারপর হাতে নাতে ধরা পড়ে আমার কাছে। আমি যথারীতি আমার অবস্থান থেকে প্রতিবাদ জানাই আর বাসায় নিয়ে আসি। আসার পর তাকে 2টি থাপ্পড় মারি, কিন্তু আমার মনের ভেতর তার জন্য ক্ষমা বিষয়টা কাজ করছিল। জানতাম না আমার প্রতিবাদ করাটা আমার জীবনকে শেষ করে দেবে, মৃত্যুর মুখে নিয়ে যাবে। ঘটনা 2। আমার স্ত্রী রাগ করে আমার বাসা ত্যাগ করে তার বাবার বাড়ি চলে যায়। বলে রাখি, আমার স্ত্রীর ছিল 5 বোন। কেন বললাম তা আপনাদের কাছে পরে বলছি। আমি যথারীতি আমার স্ত্রীর বিষয়ে সবকিছু আমার স্ত্রীর বড় ভাইকে জানাই। তার কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাই না, কিন্তু আমি যে আমার স্ত্রীকে 2টি থাপ্পড় মেরেছি সে বিষয়ে সে আমাকে অনেক হুমকি ধামকি দিতে থাকে। আমি অবাক হয়ে যাই। আমি মধ্যবিত্ত পরিবারের হওয়াতে চাকরির ভয়ে তর্কে না জড়িয়ে তার কথার কোনো উত্তর দেই না। আমি তার বোনদেরকে জানাই ও তাদের কাছে আমার স্ত্রীকে বাসায় ফিরিয়ে দেবার জন্য রিকোয়েস্ট করি। কিন্তু জানতাম কি ভয়ঙ্কর জীবন অপেক্ষা করছে আমার জন্য। আমার স্ত্রী ফিরে আসে। কয়েকদিন ভালোভাবে কাটছিল। একদিন অফিস থেকে ফিরে এসে আমার স্ত্রীকে বাসায় দেখতে না পেয়ে কল দেই। সে জানায় পাশের বাসায় ভাবির বাসায় আছে। আমি না ডেকে আমার কাছে বাসার আরও একটি চাবি থাকায় ঘরে প্রবেশ করি। যখন আমি আমার পোশাক খুলতে যাই তখন আমার পোশাকের পকেট থেকে 5 টাকার একটা কয়েন পড়ে যায়।
কয়েনটা খাটের পায়ের কাছে গড়িয়ে গেলে আমি নিয়ে যখন আনতে যাই, তখন সামান্য একটা লাল কাপড়ের টুকরো আমি আমার পায়ের কাছে দেখতে পাই। তখন আমার কোনো কৌতূহল হয়নি, কারণ ময়লা পড়ে থাকতে পারে ভেবে টাকা নিয়ে চলে যাই। যথারীতি চলছে আমাদের পারিবারিক জীবন। একদিন বিকেলে পুলিশ লাইন মাঠে ফুটবল খেলে যখন বাসায় একটু তাড়াতাড়ি আসি, এসেই যখন দরজা নক করি, তখন প্রায় 9 মিনিট পরে আমার স্ত্রী এসে দরজা খুলে দিলে আমার রাগ হয়, কারণ আমি ভিজে দাঁড়িয়েছিলাম। আমি রুমে গিয়ে লক্ষ্য করি যে মরিচ পুড়ালে যেরকম ঝাঁঝালো গন্ধ আসে, ঠিক তেমন গন্ধ আসছে। আমি ফ্রেশ হতে ওয়াশরুমে গেলে দেখতে পাই আমার স্ত্রী গ্যাসের চুলোতে সরিষা পুড়াচ্ছে। আমি জানতে চাই সরিষা দিয়ে কি করবে। আমার স্ত্রী আমাকে উত্তর দেয়, জানো তো, কিছু সরিষা অনেক কাজে লাগে। এদিকে এমন ঘটনা ঘটতে থাকে প্রায় প্রতিদিন। ঘটনা 3। একদিন বাড়ি থেকে খবর আসে যে বাবা স্ট্রোক করেছে। আমি অফিস থেকে 11টার সময় বাসায় চলে আসি। আসার পর দেখি যে আমার প্রবেশের সাথে সাথে আমার স্ত্রী খুব অস্থির হয়ে পড়ে। আমি অস্থির হওয়ার কারণ ও বাড়ির বিষয়ে জানতে চাইলে সে বলে যে বাড়ির বিষয়ে সে কিছু জানে না। বলে রাখি, প্রায় 3 মাস বাবা আমাদের সুখের জন্য হোটেলে ও চাচাতো বোনের বাসায় খাবার খেত। বাবারা হয়তো এমনই হন। আমি যখন বাসায় আমি দেখি বিছানার ওপর সাদা কাপড় পড়ে আছে, তার ওপরে লাল একটা কলম পড়ে আছে। আমি 7-5 না ভেবে বাবার কথা বলে তাকে রেডি হতে বললে সে বলে, তুমি যাও, আমি যাব না। রাতে থাকবা কি করে? সে বলে যে পাশের বাসার ভাবির সাথে থাকবে। আমি কথা না বাড়িয়ে চলে যাই। বাবা স্ট্রোক জনিত কারণে প্যারালাইজড হয়ে যায়, খুব মানসিক কষ্টে পড়ে যায়। আমি হাসপাতালে রেখে চলে আসলে আমার ভেতরেই প্রথম কোনো প্রবলেম দেখতে পারি। ততদিন পর্যন্ত সুস্থ ছিলাম যতদিন পর্যন্ত সাদা কাপড়ের ব্যবহার হয়নি। আমি খেতে পারতাম না। খেতে না পারায় আমার স্ত্রী আমাকে রাতে গরুর দুধ খেতে দিত। জানতাম না যে এটা তার যন্ত্রণা দেওয়ার নতুন কৌশল। আমার মনে হচ্ছে মাঝখানে কিছু অংশ একটু এলোমেলো হয়ে গেছে। দেখি পরবর্তীতে আর সমাধান আসে কিনা। ঘটনা চালিয়ে যাচ্ছি। আমি নামাজে ছিলাম, যার কারণে খুব একটা বেশি প্রভাব আমার উপরে পড়েনি। আমার মৃত মায়ের হয়তো দোয়া আমার সাথে কাজ করেছে। যাই হোক, আমি ঘটনাসমূহ বলি। তার এমন কর্মকাণ্ড আর আমার শারীরিক অবস্থার পরিবর্তন হতে থাকলে আমি ডাক্তার দেখাই। ডাক্তার বলে যে আপনার রক্তশূন্যতা দেখা দিয়েছে। আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। বলে রাখি রাসেল ভাই, আমি আমার স্ত্রীর সাথে থাকার সমস্ত আগ্রহ হারিয়ে ফেলি। এটা তার কালো জাদুর প্রভাব। আমি ঔষধ ও খাবার দাবার খাই, কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমি নামাজ পড়তে পার্শ্ববর্তী এক মসজিদে যাই, আর হুজুরের সাথে দেখা হলে সে আমার সাথে আলাপচারিতা করতে থাকে, কারণ সে আমার ফুটবল খেলার প্রচুর ভক্ত ছিল। আমি ডিএমপির মূল একাদশে ফুটবল খেলেছি। আমার শরীরের এমন অবস্থা কেন জানতে চাইলে আমি হুজুরের কাছে সব কথা খুলে বলি। সে আমাকে বলে যে আপনি সময় করে সেই খাটের পায়ার লাল কাপড়টা আমার কাছে নিয়ে আসবেন। সাদা কাপড়ের কথা হুজুরের কাছে বলতে আমার মনে থাকে না। সুযোগ বুঝে স্ত্রী রান্না করার সময় আমি খাটের পায়ার থেকে বের করার চেষ্টা করি এবং সেই কাপড়টি পেতে সমর্থ হই। বলে রাখি যে লাল কাপড়টা ছিল আমার মাথা যেখানে আমি রাখি তার সোজাসুজি। আমি মাগরিবের পরে অফিসে যাই ও হুজুরকে সব কথা বলি। হুজুর এসে আমাকে যা বলেন তা শুনে আমি আকাশ থেকে পড়ি। তিনি আমাকে বলেন, আপনি কালো জাদুতে আক্রান্ত। আকাশ থেকে পড়ব না কেন? আমি কোনোদিন এগুলো বিশ্বাস করতাম না। হুজুর আমাকে বলেন যে আপনি এশার নামাজ পড়ে আমার সাথে বড় হুজুরের কাছে যাবেন। আমি স্যারকে বলে নামাজ না পড়ে অফিসের কাজ সেরে এশার পরে বের হই। হুজুরের কাছে যাই। হুজুর প্রায় 20 মিনিট পর আমার কাছে আসে এবং বলে, কি পুলিশ, ক্ষমতা খাটল না পুলিশের? আমি কিছুই বুঝি তার কথার। পরে সে আমাকে অজু করে আসতে বলে। আমি যথারীতি তাই করি। আমাকে মাদুরে বসিয়ে হুজুর কি যেন পড়ে জিন হাজির করেন। হাজির করার সময় দেখতে পাই যে তার টিনের ঘরের ওপর থেকে কে যেন মচর মচর করে হেঁটে ঘরে প্রবেশ করছে, আর দরজা খোলা ছিল। আমি বসা ছিলাম হুজুরের মুখোমুখি, কিন্তু কাউকে প্রবেশ করতে দেখিনি। কিন্তু হুজুরের কাছে এসে এসে খুব সুন্দরভাবে সালাম দেয়, তা আমি এবং শাস্তাকা হুজুর স্পষ্ট শুনতে পাই।
আমার কথা জানতে চাইলে সে জানায় আমার ওপর আমার স্ত্রীর 2 বোন কালো জাদু করেছে আর কাজে সহায়তা করেছে আমার স্ত্রী। তাদের উদ্দেশ্য হচ্ছে আমার পরিবার থেকে আলাদাকরণ আর আমার স্ত্রীর বাধ্যকরণ। বলে রাখি, আমি সব ধরনের নির্যাতন এই ঘটনার 4 মাসে সহ্য করেছি, কিন্তু কোনো প্রতিবাদ করতাম না। অথচ তাদের কালো জাদুতে কিছুটা ভুল হওয়াতে আমার মৃত্যু হবে না, কিন্তু শরীর আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকবে। এই সব আমার হুজুর আমাকে জানান। আমাকে কোনো প্রশ্ন করতে বারণ করা ছিল, তাই আমি ভয়ে ভয়ে চোরের মতো কোনো কথা বলি না। এক পর্যায়ে হুজুর জিন সাহেবকে প্রশ্ন করেন আমাকে বাঁচানো যাবে কিনা। জিন বলে, হ্যাঁ বাঁচানো যাবে, তবে আমাকে কিছু কাজ করতে হবে। কাজগুলো হচ্ছে, আমাকে নামাজ পড়তে হবে, আমার স্ত্রীর দেয়া কিছু খাওয়া যাবে না, বালিশের ভেতর তুলার মধ্যে সাদা কাফনের কাপড় আছে তা খুলতে হবে, প্রতিদিন আমার স্ত্রীকে নামাজ পড়াতে হবে। কিন্তু আমি এ সকল কাজ কিভাবে করব ভাবতে থাকি। ভাবতে ভাবতে আমার ভাবনার উত্তর জিন দিয়ে দেয়। সে বলে, তুমি পারবে না আমি জানি, তবে তোমাকে আমরা সাহায্য করব। আমি বালিশ থেকে কাফনের কাপড় সরিয়ে ফেলব, আর খাবার সময় তুমি দম বন্ধ করে 2 বার বিসমিল্লাহ বলে খাবে। আমি তার কথা মতো সায় দিলে সে হুজুরের কাছে অনুমতি নিয়ে চলে যায়। বলে রাখি, আমার বাবা স্ট্রোক করার কারণে ভয়ে আমি তার কাছে বিষয়গুলো শেয়ার করিনি, কারণ যদি কোনোভাবে শোনে তাহলে মরেই যাবে। আমি ভয়ে তাকে বলি না, বোনদেরকেও না। আমি ধীরে ধীরে সুস্থ হতে থাকি, যা আমার স্ত্রী টের পায়, কিন্তু হুজুরের কথা মতো আমি কিছু বুঝতে দেইনি। ঘটনা 5। আমার অসুস্থ থাকাকালীন আমার স্ত্রী প্রায়ই কলেজে যেত। বলে রাখি, আমার স্ত্রীর কলেজ ছিল বিভাগীয় শহরে, তার মানে বরিশালের প্রপারে। আমি ছিলাম পাশের একটা জেলায়। আমি 4 মাস অসুস্থ থাকাকালীন অনেকবার সে গেছে আর পরের দিন এসেছে, কিন্তু অবাক করা বিষয়, আমি তাকে কিছুই বলতাম না আর জানতেও চাইতাম না, কারণ আপনারা তো বুঝতেই পারছেন। তবে আরও একটি বিষয়, আমাদের পুলিশ বিভাগটা একটা অন্যরকম বিভাগ। পানি নিচের দিকে যেমন গড়ায়, তেমনি আমরা যতই নিরপরাধ থাকি না কেন, ছোট কর্মচারী বলে আমাদের ওপরে অবিচার হয়েই থাকে, নির্যাতন হয়েই থাকে। আর বর্তমানে তো কোনো কথাই নেই। আমি কিছুটা সুস্থ বুঝতে পেরে আমার স্ত্রীর কার্যক্রম দেখে আমি মেজাজ হারিয়ে ফেলি। এতদিন বলিনি, কেন বলিনি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি সেই ছেলের সাথে মিশতে বারণ করেছিলাম। সে মিশবে, তার নাকি কোনো খারাপ সম্পর্ক নেই। আমি তাকে প্রথমবারের মতো গালাগাল করি এবং থাপ্পড় দেই। সে মেঝেতে পড়ে গেলে আমাকে বলে যে সে আমার চাকরি খাবে এবং আমাকে নাকি মেরেও ফেলবে। তার প্রথম কথাটা আমলে নেই, কিন্তু মেরে ফেলবে এই কথাটা আমি আমলে নেইনি, কারণ আমার স্ত্রী আমাকে মারবে তা আমার বিশ্বাস করতে কষ্ট হয়। আমি অফিসে চলে যাই। রাত 9টার পর অফিস শেষ করে বাসায় আসি এবং তখন দেখি আমার স্ত্রী বাসায় নেই। সাথে সাথে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বারবার ফোন কেটে দিতে থাকে। রাত হবার কারণে সে কোথাও যায় না, তবে সে ওই মুহূর্তে আমার অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে বিচার দিতে চলে যায়, যা আমি জানতাম না। আমার এক কলিগ আমাকে ফোন করে জানায়, আরও জানায় যে আমার স্ত্রীর গলায় কাটা দাগ এবং তাকে নাকি দা দিয়ে আমি জবাই করতে চেয়েছি। কিন্তু আল্লাহ সাক্ষী, আমি মাত্র একটা থাপ্পড় মেরেছিলাম। ও আমার গায়ে হাত তুলতে আসে বলে ধাক্কা দিয়ে আমি বাইরে চলে যাই। আমাকে রাত 10টার সময় চোর যেভাবে আমরা খুঁজি, সেভাবে আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজতে থাকে। আমি যথারীতি স্যারের কাছে হাজির হই। আমি গুরুত্বপূর্ণ একটা অফিসে নিয়োজিত থাকার কারণে আমাকে সবাই চিনত। আমাকে স্যার খুব বাজেভাবে বকা দিতে থাকে আর আমাকে এর পরিণতির কথা বলতে থাকে। আমি অপরাধ না করেও ক্ষমা চেয়ে চলে আসতে চাই, কিন্তু মেয়ে বলে যে আমি নাকি তাকে নিয়ে মেরে ফেলবো। সে ভাবির সাথে থাকতে চায় পাশের বাসার, এবং সে চলে যায়। আমি খুব ছোট হয়ে যাই কর্মস্থলে। আমি পরের দিন আমার অফিসের বসকে অবগত করি, কিন্তু কালো জাদুর বিষয়ে কিছু বলি না। বস আমাকে শান্ত থাকার কথা বলেন, আমি তাই থাকি। পরের দিন সকালে আমি পাশের বাসার ভাবির বাসায় তাকে আনতে গিয়ে দেখি আমার স্ত্রী সে বাসায় নেই। সে খুব সকালে বাবার বাড়ি চলে যায়। এই শুরু হয় আমার জীবন শেষ করার
চূড়ান্ত অধ্যায়। ঘটনা 6। আমার স্ত্রী বাড়ি যাওয়ার পরে তার বোন ও আমার স্ত্রী মিলে আমাকে ধুঁকে ধুঁকে মেরে ফেলতে জঘন্য কালো জাদু করে। 14 দিন পরে আমার স্ত্রী আমার কর্মস্থলের বাসায় আসে, নিচে নিচে চলে আসে। আমি খুশি হই এবং তাকে বলি যা হবার হয়ে গেছে, আমরা ভালোভাবে চলাফেরা করি। সে সায় দেয়, কোনো তর্ক করে না। আমি খুশি হই। 9 দিন ভালো করে চলতে থাকে। একদিন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। আমি রক্ত পড়া দেখে খুবই অবাক হয়ে যাই, খুব মাথা ব্যথা অনুভব করি। সকাল 6:21 দিকে ঘটনা ঘটে। আমি সবসময় ঘড়ি পরে থাকতাম, তাই সময়গুলো আমার খুব ভালোভাবে মনে আছে। পরে নাক পরিষ্কার করে মাথায় তেল পানি দিয়ে শুয়ে থাকি, কারণ অফিস তো 9:30। যখন ব্যথায় ক্লান্ত হয়ে আমার চোখে ঘুম ঘুম অবস্থা, তখনই ঘটে আরেক কাহিনী। আমার পেটে প্রচুর ব্যথা ওঠে এবং আমার বারবার বাথরুমে যাবার প্রয়োজন হয়। আমি বিছানাতেই বাথরুম করে দেই। বুঝতেই পারছেন আমার অবস্থা। আমি সাথে সাথে আমার কলিগদের এবং কিছু ব্যাচমেটকে খবর দেই। তারা দৌড়ে আসে, আমাকে পরিষ্কার করতে সহায়তা করে। আমি খুব কৃতজ্ঞ তাদের প্রতি। যাই হোক, আমি ফ্রেশ হবার পর যখন পোশাক পরব, তখন দেখি আমার পোশাকগুলো দিয়ে পোড়া পোড়া গন্ধ বের হচ্ছে। আমি ভাবলাম হয়তো রোদে না শুকানোর কারণে এমন স্যাঁতস্যাঁতে গন্ধ। আমি সেটা পরে অফিসে চলে যাই। তখন আমার স্যার বলেন, শরীর যেহেতু খারাপ, তাহলে ল্যাপটপে বসে কাজ করো। আমি রাজি হই, কিন্তু কেন যেন আমার মনে হলো আমি বাসা থেকে যেতে পারলেই ভালো লাগবে, তাই করলাম। যখন বাসা থেকে বের হলাম, তখন আমার মনে হলো আমি এক নতুন সূর্য দেখছি। কি যে শান্তি লাগছে। আর অফিসে যাবার পর কোনো সমস্যা, মাথা ব্যথা, পেট ব্যথা কিচ্ছু অনুভব করিনি। আমি অফিসে আসলে স্যার আমাকে বলে, সুস্থ আছো যখন, তাহলে সকালে এমন ভান করলা কেন? আমি তো অবাক। স্যার বলেন কি এগুলো? কলিগরা কি তাহলে আমার বিষয়ে কিছুই বলেনি? কারো ভালো কেউ নিতে পারে না। ওদের কাছে যখন জানতে চাই স্যারের কাছে বলেনি কেন, ওরা বলে কি বলবো স্যারের কাছে। আমি কষ্টে চুপ করে রইলাম। কাজ শেষ করে দুপুর 2:35 আসি। ঠিক খাবার খাবো, এই সময় আমার স্ত্রীকে ডাক দিলে সে বলে, সব বাড়া আছে, খেয়ে নাও। আমি তাই করি, খেতে থাকি। খাবারের শেষ পর্যায়ে দেখি অনেকগুলো ছোট ছোট চুল খাবারের ভেতরে। আমি আর না খেয়ে খাবার রেখে দেই, ঘুমোতে চলে যাই। ঘুমোতে যখন যাব, তখন মনে মনে ভাবি যে আমাদের বাচ্চা নেওয়া দরকার, তাহলে মন মানসিকতার পরিবর্তন আসবে। আমি কথাটা প্রকাশ করি। আমার স্ত্রীর কাছে বলা মাত্রই সে বিচলিত হয়ে বলে, সময় হয় নাই, হলেই নেব। আমি কিছু না বলে চুপ করে শুয়ে থাকি। তখনই ঘুমের ভেতর অনুভব করি যে কেউ একজন আমার পায়ের বুড়ো আঙ্গুল ধরে টানছে। আমি লাফ দিয়ে উঠে দেখি কেউ নেই, আর আমার পাশে আমার স্ত্রী ঘুমিয়ে আছে। এই ঘটনার 17 দিনের মাথায় আমার স্ত্রী বাসা থেকে অযথা চলে যায়। আমার স্ত্রী বাসায় থাকাকালীন সময়ে এই একটা সমস্যায় লক্ষ্য করতাম যে কে যেন আমার পা ধরে টানে। কিন্তু আমার স্ত্রী চলে যাওয়ার পরে রাতের ঘটনা, রাত 2:25। মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে যায় আমি নিজেও জানি না। সেদিন ছিল শনিবার, রাত আনুমানিক 3:10। আমার কান সবসময় সজাগ থাকে, সেই জন্য আমি ওই সময় আওয়াজ পেতে থাকি যে আমার রান্নাঘরে 4 থেকে 5 জন মিলে কথা বলছে আর কি যেন খাবার খাচ্ছে। শব্দ শোনার পরে আমি উঠে বসি ও মোবাইল খুঁজতে থাকি। ঘুমের কারণে বুকের ওপর আমার মোবাইলটা পড়ে যায় আর খাপ খুলে যায়, যার কারণে কোথায় যেন বন্ধ হয়ে থাকে। আমি তো ভয়ে ফুলে 3 জন হয়ে গেছি। কি করব? চিৎকার দেব না 2 তলা থেকে লাফ দেব জানলা দিয়ে ভাবছি। তখনই দেখি আমার সামনে থেকে দেয়ালের দিকে একজন হেঁটে যায় এবং সেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে থাকে। আর বাইরে কি কারণে যেন জোরে কুকুর ডাকতে শুরু করে। তা আমি বুঝতে পারি না কেন এমন ঘটছে। আমার এমন সাহস ছিল, যদি কেউ আমাকে গভীর রাতে নদী পার হতে বলতো তাও পারতাম, কিন্তু এখন দেখি আমি ভয়ে মারা যাচ্ছি। আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতে থাকি এবং যত সূরা জানি আমি সব সূরা পড়তে থাকি। সেই মুহূর্তে আমার কাছে আসতো না কালো ছায়াগুলো শুধু বিছানার চারপাশে ঘুরতে থাকে। সজ্ঞানে কতক্ষণ এভাবে ভয়ানক বিষয়গুলো দেখেছি। চারপাশে কুকুরের ডাক, ঘরের ভেতরে দৌড়ের শব্দ, ঘুটঘুটে অন্ধকার। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি যখন সুইচ বোর্ডের নিকটে যাই লাইট জ্বালাতে,
দেখতে পাই আমার সামনে থেকে ছায়াময় 4 জনের একজন জোরে আমার বুকের উপরে উঠে আঘাত করছে। আমি চিৎকার দিয়ে খাটের সাথে বাড়ি খাই। আমার বুকের ওপর আঘাত করার ফলে আমার নাক দিয়ে রক্ত পড়ছে এবং সেটা আমি অনুভব করতে পারি। আমি যখন পড়ে যাই তখন উপলব্ধি করি যে অন্য একজন আমার ডান পায়ের বুড়ো আঙুল ধরে টানছে, আর কি যেন সব বলছে বুঝতে পারছি না। সাথে সাথে আজানের শব্দ আমার কানে আসে এবং সেই শব্দ আসা মাত্র নিমিষেই সবকিছু উধাও হয়ে যায়। আমি ঘামিয়ে যাই আর কান্না করতে থাকি। কি করব ভাবতে ভাবতে একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি আমার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ে আমার গায়ে থাকা স্যান্ডো গেঞ্জি ভিজে গেছে। আমি অফিস শেষে হুজুরের কাছে গেলে দেখি যে হুজুর তার মেয়ে জামাই বাড়িতে গেছে। মনে চাইছে তখনই জোরে কান্না করে দেই। কি করব ভাবতে ভাবতে শেষ আমি। তখন কল করি আমার স্ত্রীকে, তার কোনো সাড়া আমি পাই না। সাথে সাথে আমার এক মেয়ে বন্ধু তার কাছে ফোন দেই। মেয়ে বন্ধুটার সাথে আমি বড় 1 থেকে অনার্স 2nd ইয়ার পর্যন্ত পড়েছি, আর ওর বাবা একজন ব্রাহ্মণ। ওর কাছে সব কথা খুলে বলি। তখন ওর বাবার নাম্বার দিলে তার সাথে কথা বলি। সে বলে এই বিষয়গুলো সম্পর্কে তার কোনো জ্ঞান নেই এবং তিনি বলেন তুমি ভালো হুজুরের কাছে যাও। রাতে অফিস শেষ করে বাসায় নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারতাম না, তাও আমার কাছে রাখি। সাথে রাখি আমার বাসায় থাকা দা আর আমার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য ব্যবহৃত একটি বার্মিজ গিয়ারওয়ালা চাকু, যার বর্তমান মূল্য 3200 টাকা। আমি যথারীতি শুয়ে পড়ি, কিন্তু ঘুম তো আসতে চায় না। দিন দিন না ঘুমাতে ঘুমাতে শরীর দুর্বল ও খাদ্যে অরুচি চলে আসছিল। রাত তখন 1:54। আমি রুমের মেঝেতে দৌড়ানোর শব্দ পাই আর উপলব্ধি করতে পারি দেয়ালের কাছে কে যেন আমাকে উঁকি দিয়ে দেখছে, কিন্তু আমার রুমে আসছে না। আমি টের পাই আমার সাথে থাকা চাকুটা হাতে নেই, আর অন্য হাতে মোবাইল লাইটটা আমি জ্বালিয়ে যা দেখতে পাই তা ছিল আমার জন্য আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ঙ্কর কিছু। আমি দেখতে পাই প্রায় শরীরবিহীন একটা মাথা, রক্ত পড়ছে, কিন্তু উকি মেরে সে আমাকে দেখছে। আমি কি করব, চিৎকার করব না কি করব ভাবতে ভাবতে কোরআন শরীফটা হাতে নেই আর চাকু তার দিকে ছুঁড়ে মারি। মাথাটার পাশ থেকে আমার আলনার কাঠের সাথে চাকুটা সোজা ঢুকে যায়। মাথাটা চাকুটার দিকে তাকায়। আমি দেখি, সাথে সাথে জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকি। সেদিন দেখলাম যে মুসলিম হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য কতটা সার্থকতা। আমি কখন এমন করতে করতে ঘুমিয়ে পড়ি জানি না, কিন্তু ভোর হতেই দেখি যে আমার নাক দিয়ে আবারও রক্ত পড়ছে। এমনভাবে 13টা দিন আমার সাথে একই ঘটনা ঘটে এবং নাক দিয়ে রক্ত ঝরা বাড়তে থাকে। এত রক্ত যে আমি রক্ত শূন্য হয়ে পড়েছিলাম। স্ত্রীকে কল দেই, সে অনেক দিন পর ফোনটা রিসিভ করে। আমি রিসিভ করা মাত্রই মনের কষ্টে কেঁদে দেই আর বলি, আমাকে ছেড়ে থেকো না, তাহলে হয়তো আমি মারা যাব। আমার স্ত্রী উত্তর দেয়, যেমন কর্ম তেমনই তো হবে। উত্তর শুনে আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। ঘটনা 7। হুজুর তখনও আসেনি। বোনদেরকে জানাবো বলে সিদ্ধান্ত নেই। আমি ডিআইজি স্যারের অডিট থাকার কারণে কাজের চাপে সবকিছু ভুলে যাই, কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিলাম। রাত দিন তার কাজ করতে থাকি। অপরদিকে আমার বোনকে জানাবো ঠিক করি। সেই দিন রাত আনুমানিক 11টার সময় বাসার তালা খুলতে পারছি না, কিন্তু নতুন তালা খুব সহজেই খুলে যেত। পরে অনেকক্ষণ বাদে খুলতে সমর্থ হই। ঘরে ঢোকা মাত্রই অদৃশ্যকে যেন আমার বুকের ওপর জোরে লাথি মারে এমন উপলব্ধি হয়, আর আমি সোজা গিয়ে পড়ি জানালার গ্লাসের কাছে। আমার হাত কেটে যায়। আমি চিৎকার দেওয়া মাত্র ওপরের বাসা থেকে ভাবি দৌড়ে আসে তার সন্তানকে নিয়ে। দরজা খোলাই ছিল, আটকানোর সময় পাইনি, তার আগে আঘাত করা হয়েছে। ভাবি আসা মাত্রই কালো অবয়বটা সরে যায়। ভাবি জানতে চায়, ভাই কি হয়েছে? আমি বলি, ভাবি জানি না। আমি ছিটকে পড়ে যাই। সে আমাকে ধরে তুলে খাটের উপরে বসায়। আমি তাকে চলে যেতে বলি, কারণ বাসায় আমি একা আর তিনি একজন মহিলা, তাই চলে যেতে বলি। সেও কথা মেনে নিয়ে চলে যায় আর বলে,
ভাত দিয়ে যাব কিনা। আমি শুধু এক গ্লাস পানি দেবার কথা বলি, সে দিয়ে চলে যায়। ঘটনার রাত আমার সাথে যা ঘটে, কি করে তার কষ্ট আপনাদেরকে বুঝাই। আমার চাকুটা আমি খুঁজে পাচ্ছি না। সেদিন রাত থেকেই শুরু হয় আমার প্রতি কালো ছায়ার নির্যাতন। নামাজ পড়তে পারিনি রক্তের কারণে। আমি কোরআন শরীফে রাখবো, সেই মুহূর্তে আমাকে পুরো শূন্যে তুলে আঘাত করা হয়েছে। আমি খুব ব্যথা পাই আমার কোমরে। আর অন্য একজন কি যেন বলে, তাদের ভাষা আমি কখনো বুঝতে পারতাম না। অপর এক কালো ছায়া, তাকেও আমি ঠিক বুঝতে পারতাম না। এই প্রথম তার কথা আমি বুঝতে পেরেছি। তার কথা ছিল, এই তো এখনই তোকে মেরে ফেলতে পারি, এখনই মারছি না, যেন তোকে তিলে তিলে শেষ করতে পারি। আর কথাগুলো ছিল আমার স্ত্রীর কণ্ঠের। আমি ব্যথায় খুব কান্না করতে থাকি, আমি কিছুই করতে পারছি না। তখন সেই অবয়বটা বলে, তোর বোনকে জানাবি? তাহলে তোর বোনকে কালই হত্যা করব। তোর বোন তো লেকের পাড় থেকে আসা যাওয়া করে, তাই না? আমি শুনে প্রথম তাদের কথার উত্তর দেই। আমি বলি, কোনো দিন বলবো না। কিন্তু অপরাধ কি? আমার বলা মাত্রই আমার বুকের ওপর সজোরে আঘাত আসে। আবার রক্তে ভিজে যায় আমার বুকটা। আমি নাক চেপে রাখি। আমি মনে মনে বলি, কেন আমি মারা যাই না, জ্ঞান হারাই না। আমি কখন যে রক্ত পড়তে পড়তে ঘুমিয়ে যাই মেঝেতে জানি না। সকালে আমাকে সবাই হাসপাতালে নিয়ে যায়। আর সময় ছিল বেলা 3টা। আমার কলিগরা আমাকে বলে, যখন তোমাকে স্যার ফোন দিতে বলে তখন প্রায় 19 বার তোমাকে কল দিয়ে না পেয়ে তোমার বাসায় পাঠালে দেখতে পারি যে তুমি উপর হয়ে শুয়ে আছো আর তোমার বুকের নিচে থাকা রক্তগুলো বিড়াল চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা খুব কালো, এত কালো বিড়াল আমরা দেখিনি। বিড়ালের চোখটাও কালো। আমি দেখে সাথে সাথে দৌড়ে নিচে নেমে কল দেই। বলে রাখি, আমি রাতে দরজা লাগাতে পারিনি, সময় পাইনি। অন্য সবাই চলে আসে, আমাকে হাসপাতালে নিয়ে যায়। আমি কিছুটা সুস্থ হলে ডাক্তার আমাকে শরীরে রক্তে অনেক অভাব তাই বলে। আমার কেউ আপন ছিল না, তাই কারো কাছে না বলে আমি চুপ করে থাকি আর ডাক্তারের দেওয়া ঔষধপত্রগুলো খেতে থাকি। কলিগরা জানতে চায় কি হয়েছে। আমি বলি না তাদের কাছে, কারণ যদি ওইগুলো আমার বেশি ক্ষতি করে। তাই বলি, পড়ে যায় আর নাক ফেটে যায়। 3 দিন ঠিক থাকার পর হুজুরের খোঁজে বের হই। এবার একটা কথা বলি রাসেল ভাই, পুলিশের চাকরিটা একটা অন্য ধরনের চাকরি। ছুটি ছাটা এখানে অনেক কষ্টকর। আমাদের দায়িত্বটাই এরকম। যাই হোক, আমি হুজুরকে পাই। সে আমাকে 1 দিন পর যেতে বলে আর আমাকে দেখেই বলে, তোমাকে ওরা খুব কষ্ট দিবে, মারবে না। আমি হুজুরকে বলি, বাঁচতে চাই না। হুজুর বলে, কাল এসো, এসার পর। বিরূপ প্রভাব পড়তে থাকে আমার ওপর। আমার অফিস থেকে অনেক কাজ জানার কারণে বের হতে পারছিলাম না। কথা মতো আমি 1 দিন পরে হুজুরের কাছে যাই। হুজুর বলে, বসো আর বলো, খাবে কিছু? না হুজুর। কয় বেলা খাওনি? হুজুর, 5 দিন পানি কলা আর রুটি ছাড়া কিচ্ছু খাইনি। আমি ভাত খাবো কয়টা? হুজুর শুনে কেঁদে দেয়। আমি 2 প্লেট ভাত কিভাবে খাই টের পাই না। হুজুর আমাকে শান্ত করে তারপরে বলে, বাবা, তুমি কি অপরাধ করেছো তোমার বউয়ের সাথে? আমি তাকে বলি সব কথা, পূর্বের কথা। হুজুর বলে, তোমার স্ত্রী তোমাকে আস্তে আস্তে শেষ করার জন্য আবার কালো জাদু করেছে। আমি তাকে বলি, হুজুর, কোন কারণে সে করবে? প্রথম কারণ তুমি তাকে মেরেছ, আর অন্য কারণ হলো তোমাকে সে নিজে থেকে ছাড়তে পারছে না। তাহলে তো কাবিনের টাকা পাবে না। বলে রাখি, আমার সম্পর্কের বিয়ে ছিল, তাই বিশ্বাস করে আমি আমার স্ত্রীকে 10 লক্ষ টাকার কাবিন করি। হুজুরের কথায় আসি। তারপর হুজুর বলে, তোমার বউ সেই ছেলের সাথে বর্তমানে বরিশালে আছে। সেই ছেলেও তোমার ওপর, তোমার ছবির ওপর কালো জাদু করছে। তারা 2 জনে তোমার ওপরে কালো জাদু করছে। তোমার স্ত্রীর উদ্দেশ্য হলো তোমাকে তিলে তিলে মেরে ফেলা বা নির্যাতন করে টাকা নেয়া। সেই ছেলের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা। হুজুর, আমি গরিব মানুষ, কোথায় পাবো এই টাকা?
বাবার কাছে বলো। বাবা প্যারালাইজড, সে জানতে পারলে মরে যাবে। আমি কান্না করতে থাকি। আমি কি করব? শোনো, তুমি যেই কালো কাটা মাথা দেখলা, সেটা হলো ছেলেটার কালো জাদুর ফল। ও তোমাকে সেদিন মেরে ফেলতো যদি না তোমার কাছে সেদিন কোরআন শরীফ থাকতো। আর যাদের দৌড়ের শব্দ তুমি শুনেছ, তারা মূলত দৌড়ায় না। মোট 4টা জিন তোমার পেছনে ক্ষতি করার জন্য লাগিয়ে দেয়া হয়েছে। তারা তোমাকে মেরে ফেলতে চায়। একজন তোমাকে বাঁচিয়ে রাখতে চায়, তিল তিল করে মেরে ফেলতে চায়। এটা নিয়েই জিনদের মধ্যে আবার মতবিভেদ রয়েছে, এবং তাদের সেই তর্ক বিতর্ক বা তাদের সেই মারামারি, সেগুলো শব্দই তুমি পেয়েছ। কাটা মাথাটা সেদিন ওদের পরাস্ত করতে পারে আর তোমাকে হত্যা করতে চায়, কিন্তু বেঁচে যাও। আর 3 জন তোমাকে বুকে আঘাত করে যাতে তুমি ব্যথা পাও, রক্ত শেষ হয়ে মারা যাও। ছেলেটা তোমাকে কালো জাদু করতে তোমার বাসার সামনের মাটি, তোমার পায়ে রাখা জুতোর ময়লা মাখা মাটি, শ্মশানের পোড়া হাড়, মাথার খুলি তান্ত্রিক দ্বারা ব্যবহার করিয়েছে। আর তান্ত্রিক নির্দেশ প্রদান করে ছেড়ে দিয়েছে তোমাকে মেরে ফেলতে। আর তোমার বউ তোমার ওপরে খুব শক্তিশালী জিন চালনা করেছে। তারা চাইলে তোমাকে এখনই মেরে ফেলতে পারে, কিন্তু নির্দেশ অনুসারে তারা কাজ করবে। তোমার স্ত্রী যখন বাসায় আসে দ্বিতীয়বার বাবার বাড়ি থেকে, তখন যেই 17 দিনের মতো তোমার বাড়িতে ছিল, এই কয়দিন তারা তোমার ওপর কালো জাদু করেছে। তোমাকে বান মেরেছে, খুব ভয়ানক বান, যা আমি কাটাতে পারবো না। আর চেষ্টা করে যদি ব্যর্থ হই তাহলে তো রক্ষাই নেই। তোমার বউ তোমার গায়ের পুরনো জামা নিয়ে যায়, তোমার চুল নিয়ে যায়, একদামে গামছা কেনে, সিঁদুর কেনে, লাল ও সাদা কাপড় কেনে, হরিণের চামড়া কেনে, কাফনের কাপড় কেনে, বাচ্চাদের হাড় সংগ্রহ করে, অনেক কিছু, যা দ্বারা তোমার স্ত্রী এবং তার বোনেরা তোমার প্রতি কালো জাদু করেছে। আর অনেক টাকার দ্বারা তারা এই কাজটি করিয়েছে। আমি নীরব পাথর হয়ে কথা শুনতে থাকি, আর চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে। এ কাকে ভালোবাসলাম আমি? দিনের পর দিন আমি শেষ হতে থাকি এমন ভালোবাসার মানুষের কাছে। ভাবতে ভাবতে হুজুর কি বলে তার কিছুই মাথায় ঢোকে না। হুজুর আমাকে একদিন পর আসতে বলেন। আমি রাত 8টার দিকে তার নিকটে যাই। সে আমাকে একটা মাদুরের ওপরে বসতে বলে, সাথে আরো 2-3 জন ছিল। হুজুর বলে, ভয় পাবে না, তোমার সামনে যে আসবে সেই জিনটা তোমাকে মেরে ফেলতে চায়। আমি বলি ঠিক আছে। তারপর হুজুর আমার গায়ে সরিষার তেল মাখান এবং কি যেন পরে ধোয়া তৈরি করেন। আমি সহ সবাই তার কিছুক্ষণ পরেই দেখতে পাই হুজুরের টিনের চালা ভেঙে একটা কালো ছায়া প্রবেশ করছে। আর তার একটু পরেই আরও একজন হুজুর গোছের সুন্দর একজন প্রবেশ করে। হুজুর খারাপ জিনটাকে প্রশ্ন করেন, তোমার কি ক্ষতি করেছে এই ছেলে যে তোমরা তাকে মারতে চাও? খারাপ জিনটা উত্তর দেয়, আমি তাকে মারতে চাই না, তবে প্রতিদিন আমাকে নির্যাতন করা হয় যাতে তাকে মেরে ফেলি। আমি আমার স্থানে প্রবেশ করি, তাই নিজেকে বাঁচাতে হলেও ওকে আমাকে মারতে হবে। কণ্ঠটা একবারে বয়স্ক বৃদ্ধের মতো। হুজুর বলে, তোমার জন্য কি করলে তুমি ওকে ছেড়ে দেবে? সে বলল, আমি দুর্গাসাগর নামক এক স্থানে থাকি। অনেক দিন পর্যন্ত বন্দি অবস্থায় আমি এখানে ছিলাম এবং মুক্তি পেতে শর্তে রাজি হই। আমি রাজি হওয়া মাত্র আমাকে ছেড়ে দেয়। আমি দূরে চলে যাব ওকে মেরে, এই জন্য এই ছেলেকে মারতে আসি, কিন্তু অন্যদের জন্য পারি না। তখন হুজুর বলে যে, আমি তোমাকে চাইলে বন্দি করতে পারি, তা আমি করব না। তোমাকে যেতে দিতে এবং নির্যাতন থেকে বাঁচাতে পারি যদি তুমি এই ছেলেকে মেরে না ফেলো। জিনটা রাজি হয়। তখনই সুন্দর গোছের হুজুর বলে, সে কি বলে আমি বুঝি না। হুজুর যা উত্তর দেয় আমি তাই বলছি। হুজুর সেই সুন্দর হুজুরকে নির্দেশ করে বলে তাকে যেন খুব সুন্দর এক জোড়া কবুতর দেয়া হয়, আর পানি দ্বারা ওর সমস্ত স্থান, মানে আটকানোর স্থান, পবিত্র মাটি ও পানি দ্বারা পরিষ্কার করা হয়। আর আমাকে বলে দেয়া হয় একদামে ছাগল কিনে পশ্চিমে ছেড়ে দিয়ে আসতে। তারপর জিনটা কোথায় যেন চলে যায়, আর ভালোভাবেই চলে যায়। শেষ হলো আমাদের প্রথম জিনের পালা। হুজুর শেষ করে ক্লান্ত হয়ে পড়েন আর আমাকে বিদায় দিয়ে বলেন, তাবিজ রাখো, শরীর বন্ধ করে দিলাম, কিছুদিন ভালো থাকবে। ওদের 3 জনের হাত থেকে আমি বাঁচাতে পারবো বলে আমার মনে হয় না, তবে আল্লাহর ওপর ভরসা রাখো, সে সর্বশক্তিমান, ক্ষমতাবান। আমাকে হুজুর
নির্দেশনা দেন যে নামাজ যেন আমি পড়ি, ঘরের প্রধান দরজার নিচে কাঠ খোদাই করা তাবিজ বের করতে, আমার পুলিশি শুয়ের ভেতর সেলাই করা লাল একটি সুতো আছে, যে সুতোটি আমার স্ত্রী আমাকে সেলাই করে দিয়েছে, সেটা পানিতে ফেলে দিতে, আর গোসল যেখানে করি তার ময়লা যেখান দিয়ে যায় তার স্টিলের কাভারের নিচে তাবিজ ঝুলানো আছে, সেটাতে আগুন দিয়ে দিতে। আমার ল্যাপটপের ভেতরে সাদা কাগজ মুড়িয়ে রাখা হয়েছে, সেটা বের করতে, আর আমার রক্তে যা মিশে আছে তা বের করা যাবে না, তাই তিল তিল করে রক্ত শূন্য হয়ে আমি মারা যাব। রাসেল ভাই, আমার দান করা রক্তে হয়তো বেঁচে আছে প্রায় 21টা মানুষ, কিন্তু কি নির্মম পরিহাস, আজ আমি রক্ত শূন্যতায় প্রতিদিন মারা যাচ্ছি। প্রতিদিন আমাকে আঘাত করা হয় আর নাক থেকে রক্ত গড়িয়ে পড়ে। বুকের পাঁজর আঘাতে ভেঙে যেতে চায়, কিন্তু ভাঙে না। ঘটনা 8। আপন বলতে শুধু বাবা, সেও কিছুদিন পরে মারা যান। আমি তখন পৃথিবীতে একেবারে একা, কোনো নিকট আত্মীয় নেই। বোনরা পরিবার নিয়ে আছে, তাদের কথাও আমার ভাবতে হয় ছোট হওয়ার পরও। অনেক কষ্টে ছোট হয়ে আমি আমার স্ত্রীকে আমার সাথে দেখা করার জন্য রাজি করাই। একদম একা, সে আসেও কোনো এক স্থানে আমার সাথে দেখা করতে। আমি আমার কষ্টের চোখের পানি আটকাতে পারিনি। তার পাটা জড়িয়ে ধরে আমি তাকে বলি, কি আমার অপরাধ? সে কোনো অনুশোচনা না করে বলে, তুই কোনোদিন বুঝতে পারবি না, যা হবার হবে। আমি শান্ত হয়ে নিরুপায় হয়ে জানতে চাই, কি হলে আমাকে মুক্তি দেবে তোমরা? আমার স্ত্রী বলে, আমার কাবিনের টাকা দে, তাহলেই মুক্তি পাবি। আমি তাকে বলি, কোথা থেকে এই টাকা আমি দেব? তখন সে বলে, বাঁচতে হলে দে, নতুবা যা কিছু ঘটবে সেটা তোর ব্যাপার। তখন সে চলে যায়, আর আমার বিভাগের কোনো এক পুলিশের বুদ্ধি নিয়ে আমার বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে অভিযোগ করে, এবং ডিআইজি বরিশাল মহোদয়ের কাছেও সে অভিযোগ যায়। আমার বিরুদ্ধে বিভাগীয় মামলার চার্জ গঠন করা হয়। আমি সাময়িকভাবে বরখাস্ত হই। 2 বার আত্মহত্যা করতে গেছি, কিন্তু পারিনি, সেই খারাপ জিনদের কারণে। ওরা বলে, তুই মরতেও পারবি না। আমি মৃত্যুর দিকে দিন দিন এগিয়ে যাচ্ছি, হয়তো মরে যাব কিছুদিনের ভেতর।